আমাদের শ্রুতি নাটক গুরুদেব শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর এবং ম্যাম আত্রেই ঘোষ ঠাকুরকে আমাদের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা এবং উপস্থিত সকলকে ভালোবাসা জানিয়ে আমাদের নিবেদন নাটক ঋণ কলমে ও নির্দেশনায় শ্রী সুভাষিস ঘোষ ঠাকুর, স্বরাঙ্কনে আমি গৌতম দত্ত, আমি স্বপ্না ব্যানার্জি। নাটক ঋণ। আশ্চর্যের ব্যাপার, কখন এসেছিল বললে? দুপুরে 3টে, সোয়া 3টে হবে। শুয়েছিলাম, হঠাৎই ডোরবেল। ভাবলাম হয়তো কুরিয়ার। দরজা খুলেই দেখি দাঁড়িয়ে আছে। একদিন কোনো খোঁজ খবর নেই, হঠাৎই একদম বাড়ি এসে হাজির। দেখে তো প্রথমে চিনতেই পারিনি, কি বিশ্রী চেহারা হচ্ছে, তেমনি পোশাক আশাক, মুখে নাকামানো দাড়ি। সে আর কি বা হবে, কি একটা ছুটকো ছাটকা কাজ করে শুনেছিলাম, কোনো প্রাইভেট ফার্মে। চলে তো এলো বেশ সব কাজকর্ম ছেড়ে এমন দুপুরবেলায়। অথচ ভাবো, স্কুলে পড়ার সময় ওই ছিল আমাদের ক্লাসের ফার্স্ট বয়। ওকে নিয়ে টিচারদের কত কথাই না হজম করতে হয়েছে আমাদের। ও নাকি একটা জুয়েল, আমাদের জন্য দৃষ্টান্ত। দুপুরবেলাটা একদম একা থাকি, এভাবে চলে এলো। আবার যদি চলে আসে কখনো। তেমন কিছু হাবভাব দেখলে নাকি? তোমাদের তো নাকি একটা সিক্স সেন্স থাকে, পুরুষ বোঝার। দূর, কই, ওই তো এলো, হাতে 2টো কমলা লেবু। বলল আপনাদের মেয়েটার কথা ভেবে আনলাম। লেবু? তাও শুধু 2টো? পাগল নাকি? বাইরের সোফাটায় বসলো, তেমন কোনো কথাও নেই, কেমন অদ্ভুত চুপচাপ। বললাম চা খাবেন? ভেবেছিলাম এমন সময় নিশ্চয়ই না বলবে, কিন্তু এক কথায় রাজি হয়ে গেল, চা আর বিস্কিট। হাঁ করে দেখছিল নিশ্চয়ই তোমাকে। না তো, কি যেন একটা বলবো বলবো ভাব। বললো? জানতে চাইলে না কেন হঠাৎ এসেছে? করলাম তো। বললো এদিকেই নাকি এসেছিল ডাক্তারের কাছে, ওর ছেলের নাকি শরীর খুব খারাপ। ভর দুপুরে ডাক্তার? সব লাভ জানবে না, ঠিক বোঝা যাচ্ছে না কোন ধান্দায় এসেছিল। জিজ্ঞেস করছিল তুমি কখন ফেরো, দেখা হবে কিনা। ওর মতো নাকি আমি দুপুর 3টের সময় উইকডেতে বাড়িতে বসে থাকবো? খুব খারাপ লাগছিল দেখে। মলিন জামা কাপড়, তেমনই চেহারা, জীবনের কাছে সম্পূর্ণ পরাজিত একটা লোক। যখন সেকেন্ড ইয়ার তখনই ওর বাবা মারা গেল। ছুটকে ছাটকে চাকরি করছে তখন, দায়ে পড়ে। ওই তো একমাত্র ছেলে, দুটো বোন আর বিধবা মা। কি আর দেব, 2টো সন্দেশ ছিল ফ্রিজে, না খেয়ে কাগজে মুড়ে নিয়ে গেল সাথে। এত খারাপ লাগলো। সে কি, স্কুলে পড়ার সময় ওকে যদি দেখতে, কি সব টিফিন আনতো, রীতিমতো বড়লোকই বানাতো। তখন তো ওদের বেশ ভালো অবস্থা। যাকে, রাত হলো, কাল তো তোমার সকালে ফ্লাইট। হ্যাঁ, শুয়ে পড়তে হবে, এবার লাইটটা নেবাও। এবার ছুটির দিনগুলো কিন্তু বেরোবে বলেছ, মনে আছে তো? পুরো পুজো মার্কেটিংটাই বাকি। ও আচ্ছা বাবা, হবে খুন। এখন লাইটটা অফ করে তাড়াতাড়ি এসো তো, যত রাজ্যের কথা জানো ঠিক এখনই। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি আর শোধরাবে না। কি ব্যাপার বলো তো, ও কি সব খবরাখবর রাখছে নাকি? নয়তো আমি বাঙ্গালোর আর ঠিক তখনই ও সন্ধ্যেবেলা এসে হাজির হলো। না না, প্রথম দিনই বলেছিলাম যে সন্ধ্যেবেলা এলে তোমায় পাবে, সে কথা ভেবেই হয়তো। কি বললো কাল সন্ধ্যেতে এসে? কিছুই না, সেই একই রকম, হাতে একটা ছোট্ট চকোলেট। বলে আপনাদের মেয়েটার জন্য এনেছিলাম। বসলো, চা খেলো, কেমন একটা আনইজি ভাব, উসখুস করছিল, কি যেন বলতে চায় কিন্তু পারছে না। শেষে তুমি জিজ্ঞেস করলে? হ্যাঁ,
বললাম 2 দিন ধরে আসছেন, ওর সাথে তো দেখাই হচ্ছে না, কিছু বলার থাকে তো আমাকেই বলতে পারেন, আমি না হয় ওকে জানিয়ে দেবো। তখনই বলল টাকার কথাটা। হ্যাঁ, তাও সহজে নয়, অনেক আড়ষ্টতা সহ কোনো রকমে বলল 1800 টাকার খুব দরকার, যদি জোগাড় হতো। একদম 1800? ভাবো, চেয়ে চিনতে ঘুরে ঘুরে টাকা জোগাড়েই যখন নেমেছ, একটু রয়ে সয়ে চাও। তা না, কি কারণ বললো? ওই ছেলের অসুখ? হ্যাঁ, যত ঢপ। এমন মুখ চোখ করে বলছিল, তুমি হলেও বিশ্বাস করতে। কি বলে কাটালে? তোমার তো আবার দয়ার প্রাণ, পুজো মার্কেটিং এর টাকাটাই তুলে দাওনি তো ওর হাতে? দূর, তা কেন? বললাম টাকা তো সব তোমার কাছেই থাকে, তাই তুমি ফিরলেই না হয় তোমাকেই বলবো। শুনে চলে গেছে ঠিকই, কিন্তু আবার আসবে দেখো। এবার হয়তো একটু কম সম করে চাইবে, যাতে তুমি দাও। অ্যালার্ট থেকো, একটা পয়সাও দেবে না কিন্তু। বলছিল টাকাটা যদি ঋণ হিসেবেও দিই তাহলেও। ধার? ধার নিলে ও শোধ করবে? অবস্থাটা ঠিক কি তা তো দেখছই। আচ্ছা, টাকাটা কত বলেছে? 1800 না? হ্যাঁ, কেন? কি হলো, হঠাৎ করে কি ভাবছো? 1800? না, আমার একটা অন্য কথা মাথায় এলো হঠাৎ। আমি অফিস বেরোচ্ছি, ফিরতে একটু দেরি হবে। হ্যাঁ, আজও দেরি? গাড়িটা দেখে শুনে চালিও, রোজই লেট করবে আর রাশ ড্রাইভ করবে, সাবধান। কি গো, এত দেরি করে এসে তখন থেকে এভাবে মাথা হেঁট করে বসে আছো? মাথা ব্যথা করছে? না। কিছু তো একটা হয়েছে, চোখ মুখও কেমন শুকনো দেখাচ্ছে, শরীর খারাপ? বলছি তো, ওসব কিছু হয়নি। তবে বলবে তো হয়েছেটা কি। একটু জল খাবে? আজ অফিস ফেরতাম, আমি ওর বাড়ি গিয়েছিলাম। ওর চেয়ে যাওয়া সেই 1800 টাকা পকেটে নিয়েই। এইটু দিতে বারণ করলে আমায়, আবার নিচে গিয়ে সেই দিয়েই এলে। আমাদের বাড়ির অবস্থা তো জানোই, কোনোদিনই তেমন ভালো ছিল না। হায়ার সেকেন্ডারির আগে স্কুলে সারা বছরের টাকা বাকি, পরীক্ষা দিতে না পারার অবস্থা। ওদের অবস্থা ছিল ভালো, সব জেনে টাকাটা দিয়ে দিয়েছিল ওই 1800 টাকা। তার কিছুদিন পর ওর বাবার মারা যাওয়া, পড়াশোনা ছেড়ে চাকরির চেষ্টায় ও তখন, আর প্রায় যোগাযোগই ছিল না। তুমি ভুলেই গিয়েছিলে এটা সেই 1800 টাকাটাই? কি আশ্চর্য, মাঝে এতগুলো বছর কেটে গেছে, আসেনি, চাইনি তো কখনো, আজ হঠাৎ। ছেলের অসুখের কথাটাও ও সত্যি ছিল গো। চিকিৎসার মতো টাকা আর জোগাড় করতে না পেরেই বাধ্য হয়ে এসেছিল আমার কাছে, ঋণ দেওয়া ওর টাকাটাই ফেরত দিতে। যাক, দেরি হোক, তবু দিয়ে এসেছো তো ওকে। না, আর দরকার হলো না, নিলে না টাকাটাও। ছেলেটা ছেলেটা বিনা চিকিৎসায় ওর মারা গেছে কাল রাতে। কি বলছো তুমি সুকেতু? হ্যাঁ, মনে বললো 2-4 দিন আগেও খুব দরকার ছিল টাকাটা, কিন্তু আজ আর দরকার নেই। যার জন্য দরকার ছিল সেই নেই আর। ছি ছি ছি, না জেনে কত বড় একটা অন্যায় করলাম গো আমরা। এই কারণে বারবার এসেছি, কি একটা না বলতে পেরে ফিরে ফিরে গেছে। সত্যিটা যখন, যদি তখন জানতাম। কিন্তু আমার এই ঋণ, মানামি, এই ঋণ যে আর শুধু টাকা দিয়ে মিটবে না কোনোদিন। এই টাকা সময় মতো ফেরত না দেওয়া, চলে গেল ওর ছেলেটা। আমি ভুলবো কেমন করে? অমন করো না, অমন করো না প্লিজ, অমন করো না, সামলাও নিজেকে। কি করে সামলাবো বলো? ওর যে ঋণ আমি নিজের টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম, সেই ঋণ নিয়েই যে আমার বাঁচতে এই সারাটা জীবন। এই ঋণ যে আমার এক মুহূর্তের জন্য শান্তি দেবে না। মহানবী, মহানবী। সুকেতু, অমন করো না, অমন করো না সুকেতু, শান্ত হও।
সুকেতু